টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের উপর ভারতের যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে এটা আসলে কোন দিকে যাবে, আপনার বিশ্লেষণ কি বলে? না, এটা তো প্রথমত দেখুন, পেহেলগামে যারা মারা গেল সন্ত্রাসী হামলায়, এটা তো একটা নিরপরাধ মানুষের খুন। ভারতের হামলায় যারা পাকিস্তানে মারা গেল তারাও তো নিরপরাধ মানুষের খুন। ভারতের মিডিয়াগুলো যেভাবে যুদ্ধ উন্মাদনা তৈরি করলো এবং যেভাবে বলছে যে পাকিস্তানে ভারত সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দিল, সন্ত্রাসীদের মারলো, তার মানে কি পাকিস্তানের সব মানুষকে কি ভারত সন্ত্রাসী হিসেবে শনাক্ত করছে? গত 15 দিন গেল এই পেহেলগাম হামলার পরে ভারত কিন্তু তদন্ত করে এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি যে পাকিস্তান এই হামলা করছে। ফলে এখন তো পাকিস্তান বলছে যে তারা তথ্য প্রমাণ ছাড়াই আমাদের উপর যে হামলা করেছে এটা যুদ্ধ, এটা আগ্রাসন। ফলে পাকিস্তানও হামলা করছে, এর ফলে ভারতেও মানুষ মারা যাচ্ছে, ভারতেও বেসামরিক নিরীহ নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। তাহলে ভারতের মানুষ মরছে, কাশ্মীরের মানুষ মরছে, পাকিস্তানের মানুষ মরছে এই যুদ্ধ উন্মাদনার ফলে। আমি বলবো যে এইটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা দুর্ভাগ্য, একটা দুর্গতি নিয়ে আসছে আর কি। মানে তথ্য প্রমাণ ছাড়া পরস্পরের উপর হামলে পড়ছে, জিনিসগুলো তদন্ত হচ্ছে না, এর ফলে বাংলাদেশও ঝুঁকিতে পড়ছে আমি বলবো। আমরা এর আগেও দেখেছি ভারতে কোন ধরনের সন্ত্রাসী হামলা হলে সেটার প্রতিক্রিয়া জানায়, কিন্তু এখন পর্যন্ত এটা যুদ্ধের দিকে গেছে এরকম খুব কম। এইবারটা কেন যুদ্ধের দিকে গেল? এবার হলো গত 15 বছর ধরে এবং বিশেষ করে পেহেলগাম হামলার পরে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাদের জনগণকে এমন বেশি যুদ্ধ উন্মাদনায় উত্তেজিত করেছে যে এখন পাকিস্তানে একটা হামলা না চালিয়ে ওদের রাজনৈতিকভাবে মুখ রক্ষার কোনো সুযোগ ছিল না। ফলে মানে এটা আমি বলবো ভারতের শাসকরা তাদের নিজেদের ফাঁদেই ধরা পড়েছে এবং তারা এই হামলাকে পেহেলগাম হামলাটা ছিল তাদের জন্য একটা সিকিউরিটি ফেইলিউর, গোয়েন্দা ব্যর্থতা বা সামরিক ব্যর্থতা। সেই ব্যর্থতাকে তারা উল্টো ক্যাশ করছে এখন পাকিস্তানে হামলা চালিয়ে। তারা ভারতের মিডিয়াকে এমন ভাবে ব্যবহার করেছে এবং ভারতের মানুষের মনোজগৎকে এমন ভাবে তৈরি করেছে যে যুদ্ধ ছাড়া ভারতের মানুষের ক্ষুধা কমানোর আর কোনো উপায় ছিল না ভারতের শাসকদের পক্ষে। ফলে ওই মানুষের মনোজাগতিক যুদ্ধ ক্ষুধা মেটানোর জন্য এই হামলাটা চালালো ওরা তথ্য প্রমাণ ছাড়াই। এবং বিশ্বের কোনো দেশ আমি এখন পর্যন্ত দেখলাম না, ইসরায়েলের প্রতিক্রিয়া অবশ্য আমি খেয়াল করিনি যে ভারতের এই হামলা সঠিক হয়েছে এমন কোনো মন্তব্য করেছে। বরং আমরা উল্টো দেখতে পাচ্ছি ভারতের বিরোধী দলগুলো, মিডিয়া, ভারতের সবাই এই হামলায় অভিনন্দন জানাচ্ছে। পুরো ভারতের মনোজগৎ এরকম যে একটা যুদ্ধ উন্মাদনায় রূপ নিল, এটা আমি বলবো দক্ষিণ এশিয়ার জন্য একটা বিপদের ব্যাপার, দুঃখের ব্যাপার, একটা সতর্ক হওয়ার ব্যাপার। আমি যদি বলি যে এই যুদ্ধে ভারতের মানে এই যে শুরু হয়েছে হয়তো 12 ঘন্টাও হয়নি, সেই জায়গা থেকে যদি দেখি ভারত 4-5টা যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। রয়টার্স বরাত দিয়ে বলছে যে 3টা, ভারত স্বীকার করেছে যে 3টে হয়েছে। আসলে ভারতের কি অর্জন থাকলো না এর পুরোটাই ভারতের বিপক্ষে যাচ্ছে? মানে যদি আমি বলবো যে দেখেন, প্রতিবেশী তো পাল্টানো যায় না। ভারত পাকিস্তানের সাথে 3টে যুদ্ধ করেছে, এখন আরেকটা যুদ্ধ করছে। এই যুদ্ধের ভিতর দিয়ে কি ভারত বেশি নিরাপদ হবে? এই প্রশ্ন তো এখন শান্তভাবে ভাবার মতো ভারতের কেউ অবশিষ্ট আছে কিনা আমার সন্দেহ। প্রতিবেশী তো পাল্টানো যাবে না। পাকিস্তানের হাতে 150 পারমাণবিক বোমা আছে, ভারতের হাতেও আছে। তারা এক দেশ আরেক দেশকে ধ্বংস করতে পারবে, সেইটার জন্য পারমাণবিক বোমা ব্যবহার করতে হবে ধ্বংস করতে চাই। কিন্তু সেইভাবেও কি পরস্পরকে নিরাপদ করা সম্ভব? ভারতের অর্জন এই যুদ্ধ থেকে, এই সর্বশেষ হামলা থেকে আমি বলবো রাজনীতিক, এবং এতে লাভবান হচ্ছে শুধু বিজেপি। ভারতের রাষ্ট্র হিসাবে বা ভারতবাসীর, সমগ্র ভারতবাসীর এতে কোনো লাভ আছে বলে আমার মনে হয়। বিজেপি যার ক্ষমতা আরো শক্তপোক্ত করতে পারবে এবং মোদির অবস্থান, অমিত শাহর অবস্থান আরো শক্ত হবে। এছাড়া ভারতের তো আর কিছু অর্জন নেই আমি বলবো। তাহলে এটা কোন দিকে যাচ্ছে? আপনার কি মনে হয় এই যুদ্ধ কিছুটা দীর্ঘায়িত হবে না একটু বড় আকারে দীর্ঘায়িত? থেমে থেমে এভাবে চলবে। দেখুন, আমার তো মনে হয় না ভারত পাকিস্তান কেউ পারমাণবিক বোমা ব্যবহার করবে, কারণ তাহলে তাদের এলিটদের নিয়েও মারা পড়তো। আজকে যদি দিল্লিতে 5টা পারমাণবিক বোমা পড়তো, ইসলামাবাদে পড়তো, তাহলে বুঝতাম যে তারা আসলে যুদ্ধটা
ওই শেষ পর্যন্ত নিতে চায়। তারা এরকম সীমান্তবর্তী এলাকায় বা আঞ্চলিক বিভিন্ন জায়গায় যে সীমান্তের কাছাকাছি এলাকায় পরস্পরের লোক মারবে এবং একটা যুদ্ধ ভঙ্গি করে দীর্ঘায়িত করবে এই সবকিছু। ৭৫ বছর ধরে এটা চলছে। এটা হলো ভারতের এবং পাকিস্তানের শাসক গোষ্ঠীর টিকে থাকার খেলা। তারা কিছুদিন পর পরই এই খেলাটা খেলে আর কি, কাশ্মীর নিয়ে। আপনার বক্তব্য যদি আমি একটু ছোট করে বিশ্লেষণ করি, এইবার যুদ্ধ লাগার পেছনে আপনি তাহলে ভারতের যে ক্ষমতাসীন দল তাদের প্রভাবটাই বেশি দেখছেন, মানে এই যুদ্ধ লাগার পেছনে তাদের অবস্থানটাই মনে হচ্ছে। আমি বলবো যে তারা ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক কারণে তাদের দেশের মানুষের মনোজগৎকে এমন ভাবে তৈরি করেছে, এই মনোজগৎ বিপজ্জনক। তারা এই মনোজগতের ফাঁদে পড়েছে। তারা আজকে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, কিন্তু তারা কি চীনের সাথে যুদ্ধ করতো? কিন্তু এমনও তো দিন আসতে পারে সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সেটা তো চরম ঝুঁকি তৈরি করবে ভারতের জন্য। আজকে পাকিস্তান হয়তো বড় ধরনের উত্তর দিতে পারবে না, ছোট দেশ, ছোট অর্থনীতি, ছোট সামরিক বাহিনী, কিন্তু চীন হলে যে প্রতি উত্তরটা দেওয়া হতো এটা কি ভারত হইতে পারতো? ভারত রাষ্ট্রের জন্য সেটা তো ভয়ঙ্কর ক্ষতিকর। ফলে এই যে মনোজগৎ, আমি বলবো যে এই যে মাইন্ডসেট তৈরি করা হলো ভারতীয়দের, এইটা আপাতত অল্প সময়ের জন্য বিজেপির জন্য লাভজনক হলো, আপাতত ভারতের মানুষদের জন্য তৃপ্তিকর মনে হতে পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী তাদের জন্য ক্ষতিকর। একটু অন্যভাবে যদি বলি যে বাংলাদেশ ভারতের একটা প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তান আমাদের এই রিজনাল একটা পাওয়ার, সেই সব মিলে আসলে বাংলাদেশের এই জায়গার মানে কি অবস্থানে থাকাটা যুক্তিযুক্ত মনে করেন? বাংলাদেশের তো শান্তিপূর্ণ অবস্থান নিয়ে শান্তির পক্ষে থাকা উচিত, যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে থাকা উচিত, কিন্তু পারবে কোথায়? এখনই তো আমি দেখছি যে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পুশিং করা হচ্ছে। ভারতের পাকিস্তান আক্রমণের পাশাপাশি খাগড়াছড়ি দিয়ে কেন এই পুশিং করা হচ্ছে, এটা তো আমি বলবো একটা বিপজ্জনক প্রবণতা ভারতের দিক থেকে। বাংলাদেশ তো শান্তির অপক্ষে থাকবে, কিন্তু শান্তি তো মনে হয় যাচ্ছে দক্ষিণ এশিয়া থেকে বিদায় নিচ্ছে। সেই ক্ষেত্রে আসলে মানে এই আমি যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এই এরিয়ার মধ্যে মিয়ানমারে একটা ভিতরের একটা কোন্দল চলছে, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তে কিছু সমস্যা রয়ে গেছে, ভারতের সাথে চীনের এবং পাকিস্তানের সীমান্তে সমস্যা রয়ে গেছে। এই এই এলাকা ভিত্তিক কি একটা যুদ্ধ বা একটা অস্থিরতা সম্ভাবনা বা শঙ্কা দেখছেন কিনা? একটা অস্থিরতা আসছে। আমি বলবো এই এলাকার মানুষের দুর্ভাগ্য যে তাদের রাজনীতিবিদরা এই অস্থিরতা সম্পর্কে, তাদের রাজনীতিবিদ, প্রশাসক বা নীতি নির্ধারকরা এই সময়টার সম্পর্কে সতর্ক হচ্ছে না। আমি বলবো যে আন্তর্জাতিক যে মুরব্বী রাষ্ট্রগুলো রয়েছে, তারা মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন ইত্যাদি যুদ্ধের পরে তারা চীনকে ঘিরে এই অঞ্চলে ঠান্ডা যুদ্ধ বলবো না, আর এখন বলবো যে সরাসরি একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করতে চাচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদ, নীতি নির্ধারকদের উচিত ছিল এই যুদ্ধ উন্মাদনা সম্পর্কে সতর্ক থাকা, ধৈর্য দ্বারা পরস্পরের বিবাদগুলো আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করা, কিন্তু সেটা না করে আমার মনে হচ্ছে তারা সেই ফাঁদে, আন্তর্জাতিক মুরব্বী রাষ্ট্রগুলোর ফাঁদে পা দিচ্ছে। এটা বিপজ্জনক, এখানকার মানুষের জন্য বিপজ্জনক। সবশেষ প্রশ্ন হচ্ছে, আপনি যে ইন্টারন্যাশনাল যে পাওয়ার হাউস গুলো আছে তারাও প্রতিক্রিয়া জানিয়েছে, এই প্রতিক্রিয়াকে আপনি আসলে কিভাবে দেখছেন? কেউ বলছে এই হামলা, এই প্রতিক্রিয়া, ওরা তো ভারত পাকিস্তানকে থামানোর জন্য কোনো সক্রিয় উদ্যোগ নিচ্ছে না। তারা কেউ দুঃখ প্রকাশ করেছে, কেউ অনাকাঙ্ক্ষিত বলেছে, কেউ মানে তারা পছন্দ করেনি হামলা, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধানে তো তাদের কোনো উদ্যোগ নেই। ভারত পাকিস্তানকে আলোচনায় বসানোর কোনো উদ্যোগ নেই। জাতিসংঘ কাশ্মীর বিষয়ে সেই অনেক আগে গণভোটের অবস্থান নিয়েছিল, সেইটা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। আমি বলবো তারা আসলে এখানে উত্তেজনা ছড়িয়ে অস্ত্র ব্যবসা করা এবং এখানে রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পরস্পরকে লাগিয়ে দেওয়া, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং সেইখানে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করবে। তাদের এখনকার আপাত নীরবতা, আপাত ধরিমাছ নাস্তিকানি অবস্থান, এটা সৎ নয় আমি বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ।